নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত জানাই বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে। আজকের প্রতিবেদনে আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব, একদিকে তারেক রহমানকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জামাতে ইসলামীর শফিকুর রহমান। তিনি 8টা দলকে ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ তাহলে কোন জায়গায়? 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন কি শান্তিপূর্ণ অবাধ হতে চলেছে? ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি এই সময়ে ঠিক কী করছেন, তার অবস্থান কি? আর সেই সঙ্গে থাকছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলে আওয়ামী লীগের অবস্থান কি হবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের পুরো প্রতিবেদনটায় আপনারা চোখ রাখুন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। চলুন আর বেশি দেরি করব না, সরাসরি প্রতিবেদনে ঢুকে যাব। আমরা আগেই আপনাদেরকে আমাদের পূর্ববর্তী প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছি যে তারেক রহমান ফিরে আসার পর একেবারে 8.5 লক্ষ মানুষ তাকে সম্বর্ধনা দিয়েছে এবং তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। বিএনপির জন্য তিনি মাঠে নেমে পড়লেন। 17 বছর পর দেশে ফিরে মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিএনপির জনপ্রিয়তাকে সামনে রেখে যখন তিনি ভাবছেন বাংলাদেশে বিএনপি সরকার গড়বে, ঠিক সেই সময় তার মা খালেদা জিয়া চলে গেলেন। তিনি দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন, অবশেষে তার মৃত্যু ঘটে গেল এবং এই হৃদয় বিদারক ঘটনাকে সামনে রেখেই আবারও তারেক রহমানকে নামতে হবে রাজনীতির রাস্তায়, কারণ সামনেই ভোট। ফলে রাজপথে যে থাকবে, যে দল থাকবে, যে দল স্নায়ু দেখাতে পারবে, তারাই কিন্তু শেষ হাসি হাসবে 12ই ফেব্রুয়ারির ভোটে। তারেক রহমান খুব ভালো করে জানেন যে বিএনপিকে তিনি একটু একটু করে দেশের বাইরে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, যেভাবে প্রার্থী তালিকা বাছাই করেছেন, আদি বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে দেশের বাইরে থেকে দেশে ফিরে এসে তাকে আরও বেশি অ্যাক্টিভ, আরও বেশি ফিজিক্যাল হতে হবে। তাই তো তিনি ভাষণে বলেছেন যে তিনি 71-এর মুক্তিযুদ্ধের শহীদদেরকে ভুলে যাননি, তিনি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে ভুলে যাননি, তিনি ওসমান হাদিকে ভুলে যাননি। সবার ছিল একটাই লক্ষ্য, গণতান্ত্রিক দেশ। সেই লক্ষ্যের জন্য তিনি কিছু প্ল্যান তৈরি করেছেন, আর সেগুলো নিয়েই মানুষের কাছে প্রচার কৌশলে যখন যাবেন, ঠিক সেই সময় জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি ইতিমধ্যেই এলডিপি, এনসিপি এছাড়াও আরও বিভিন্ন রাজনৈতিক শিবিরগুলোর সঙ্গে এবং বিভিন্ন কট্টরপন্থীদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। কারণ বিএনপিকে রুখে দিতে জামাত মনে করছে এই মহাজোট কার্যকর হবে এবং কার্যকর হওয়ার ফলে বাংলাদেশের নির্বাচন 12ই ফেব্রুয়ারি চিত্তাকর্ষক হবে। কিন্তু এরই মাঝে একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, যেটা বাংলাদেশের পর্যায়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলা যেতে পারে। কিন্তু তার আগে এই বিষয়টাতে আসবো, কিন্তু তার আগে যখন বিএনপিকে ঠেকাতে জামাত 8-9টা রাজনৈতিক দলকে নিয়ে একটা কঠিন মহাজোট গড়েছে এবং বিভিন্ন সহযোগী রাজনৈতিক দলকে কাউকে 15টা, কাউকে 20টা, কাউকে 30টা করে আসন ছাড়ছে। আসল লক্ষ্য 200 আসন পেয়ে বাংলাদেশে জামাত জোট সরকার গড়তে চায় বিএনপিকে ঠেকাতে। তারেক রহমানও কিন্তু মনে করছেন অত সহজে জামাতকে জমি ছেড়ে দেওয়া যাবে না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তারেক রহমানও অত্যন্ত দুধে পলিটিশিয়ান। 17 বছর দেশের বাইরে থেকে তিনি দেশের আবেগ, সেন্টিমেন্টটা বুঝতে পেরেছেন। খালেদা জিয়া চলে গেছে, তার মা চলে গেছে, সেই আবেগ সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের নির্বাচনে বিএনপি কিন্তু একটা বাজিমাত করার চেষ্টা করবে। কিন্তু এই মুহূর্তে অনেক বিশ্লেষক, অনেক মুক্তমনারা বলছেন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে তো। আওয়ামী লীগ যদি অংশ নিতে না পারে, তাহলে কি আওয়ামী লীগের যারা লোকজন তারা মুখে কুলু পেটে থাকবে, টুটো জগন্নাথ হয়ে হিসেবে থাকবে? একেবারেই নয়। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি শেষমেশ আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়া হয়, তাহলে দেশে ক্ষোভের আগুন জ্বলবে, দেশে ক্ষোভের আগুন জ্বলবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের হাতে কিন্তু আইন তুলে নেবেন। নির্বাচনকে সর্বব্যাপী ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, এই দাবি অনেক দিনের। আর অন্যদিকে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ইতিমধ্যেই গোপন বৈঠকটা সেরে ফেললেন। কে গোপন বৈঠক সারলেন? কি পরিকল্পনা হয়ে গেল? কিভাবে পরিকল্পনা রূপায়ণ হবে?
পরিকল্পনাটা সেরে ফেললেন ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনাপ্রধান। তিনি বৈঠক করলেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে। দুজনের মধ্যে 2 ঘন্টার গোপন বৈঠক হয়েছে। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক শিবির বলতে শুরু করেছে যে কেন জামাতের সঙ্গেই আলোচনায় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? তাহলে কি কোনো নতুন খোঁট, নতুন কোনো পরিকল্পনা গোছাচ্ছেন ওয়াকারুজ্জামান? প্রথম থেকেই ওয়াকারুজ্জামানকে সকলে বলেছেন ধূর্ত। শেখ হাসিনার এই বিদায় পর্ব, তাতে সাক্ষী রয়েছেন ওয়াকারুজ্জামান। আবার ডক্টর ইউনূসের এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বসা, তার নেপথ্যে রয়েছেন ওয়াকারুজ্জামান। কিন্তু ওয়াকারুজ্জামান হঠাৎ করে এতগুলো রাজনৈতিক দল থাকতে জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে গোপন বৈঠক কেন করলেন? আসলে তিনি কি গন্ধ পেয়ে গেছেন যে জামাতি বাংলাদেশের সরকার গড়তে চলেছে অন্যান্য সহযোগী দলগুলোকে নিয়ে? কেন বিএনপির সঙ্গে বৈঠক করলেন না ওয়াকারুজ্জামান? কেন অন্যান্য রাজনৈতিক যেগুলো শিবির রয়েছে, আঞ্চলিক শিবির রয়েছে, তাদের সঙ্গে বৈঠক করলেন না ওয়াকারুজ্জামান? অভিসন্ধি উদ্দেশ্য অনেকেই মনে করছেন অন্য কিছু আছে। একদিকে যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন ডক্টর ইউনূস, কারণ রাষ্ট্রপতি হতে পারলে পরবর্তীকালে তার বিরুদ্ধে যদি কোনো মামলা উঠে আসে সেটা হবে না, কারণ বাংলাদেশে অধিকতর অধিকার রাষ্ট্রপতি যিনি হবেন, ফলে সেই মামলা থেকে তিনি রেহাই পেয়ে যাবেন, তাকে বিচারের সম্মুখীন হতে হবে না। সেই জন্য ডক্টর ইউনূস চাইছেন জামাত ক্ষমতায় আসুক, ক্ষমতায় এলে তিনি রাষ্ট্রপতি হবেন। আর ওয়াকারুজ্জামান কি চাইছেন? তিনি চাইছেন তিনি তার কাজটা, তার পথটা যেভাবে চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে তিনি যেন রয়েছেন তেমনই থাকতে চান। তিনি যেন নিশ্চিত হয়ে গেছেন যে জামাতি আসছে, তাই তো জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে 2 ঘন্টার বৈঠক করে ফেললেন তিনি। প্রচুর আলোচনা হলো। রাজনৈতিক শিবিরগুলো বলছেন পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন ওয়াকারুজ্জামান। একজন সেনাপ্রধানের এ ধরনের আচরণ হওয়া উচিত নয়। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ করার পেছনে সেনার অনেক বড় ভূমিকা থাকবে। সেখানে জামাতের আমিরের কাছে গিয়ে বৈঠক করছেন ওয়াকারুজ্জামান, 2 ঘন্টার বৈঠক। তাহলে প্ল্যান এবং নেপথ্যে কারা রয়েছে সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং ওয়াকারুজ্জামান একজন বড় প্লেয়ার। তিনি তার নিজের গদি, নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য তিনি বুঝে গেছেন কার গন্ধ গায়ে মাখলে, কার সাথে সখ্যতা বাড়ালে, কার সাথে সাক্ষাৎ করলে, কার সাথে স্ট্র্যাটেজি মেকিং করলে বাংলাদেশের আগামীতেও সেনাপ্রধান থাকবেন ওয়াকারুজ্জামান, সেটা তিনি খুব ভালো করে বোঝেন এই ধুরন্ধর সেনাপ্রধান। যদিও বিএনপি অভিযোগ করতে শুরু করেছে সেনাপ্রধানের এই ভূমিকা ঠিক নয়, এবং অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু তৎপরতা নিতে শুরু করেছে যে তারা যদি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে এবারের নির্বাচন সুষ্ঠু, শান্তি, অবাধে তারা হতে দেবে না। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে। কিন্তু যেভাবে আপনারা মন্তব্য করছেন আমরা আপনাদেরকে স্যালুট জানাই, আর সেই সঙ্গে আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। বাংলাদেশের কোনায় কোনায় থাকা খবর গত বছর 5ই আগস্ট থেকে আপনাদেরকে আমি দিয়ে আসছি, আগামীতেও দেব। তবে আপাতত আজকের মতো ধন্যবাদ।